আগের দিন আমরা পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সেই সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো শিখেছিলাম। আজকে আণবিক ভরটা শিখবো। তার আগে কি শিখলাম একটু দেখে নিই। কী শিখছিলাম একটু দেখে নিই। পারমাণবিক ভরের কি শিখছিলাম না, পারমাণবিক ভর, মানবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কি শিখছিলাম না, তিনটে স্কেল অনুযায়ী শিখে নিয়েছিলাম। এক নম্বর কি ছিল, হাইড্রোজেন স্কেল। দু নম্বরে অক্সিজেন স্কেল অনুযায়ী শিখেছিলাম। আর 3 নম্বর কার্বন স্কেল অনুযায়ী শিখেছিলাম। অক্সিজেন স্কেল অনুযায়ী। আচ্ছা, আগে একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম। আপেক্ষিক পারমাণবিক ভর একটা এককবিহীন রাশি। কি করে না, দেখা যাক। যদি হাইড্রোজেনের সাপেক্ষে নেওয়া হয়, মানে হাইড্রোজেন স্কেল অনুযায়ী নেওয়া হয়, তাহলে কি দেখব না, আপেক্ষিক পারমাণবিক ভর সকলে খাতা পেন বার করে নাও। খাতা পেন নালে প্র্যাকটিস না করলে কিছু শিখতে পারবে না। আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি ছিল না, কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। ডিটেলসে আগের লেকচারে কমপ্লিট করে দিয়েছি, তবুও একটু বলে দিই না, একটু কী কী শিখেছিলাম একটু রিভাইজ হয়ে যায়। তবু আমি এটা বলার কথা কি না, কোনো মৌলের একটি পরমাণুর ভর কিসে হয়, সাপোজ যদি গ্রাম হয়, গ্রাম। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর সাপোজ যদি গ্রাম হয়, গ্রাম পার মোল, যাই হোক গ্রাম যদি হয়, তাহলে উপরেও গ্রাম নিচেও গ্রাম, কেটে যাবে, গ্রাম পার মোল হয়। সেছাড়াও তাহলে গ্রাম কেটে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, কোনো একক থাকবে কি, একক কোনো থাকবে না। তাহলে কি বলবো, আপেক্ষিক পারমাণবিক ভর একটি এককবিহীন রাশি। কেন বোঝা গেল তো, যদি এপাশে গ্রাম থাকে নিচেও গ্রাম থাকবে, তাহলে গ্রাম কেটে যাবে সাপোজ। আচ্ছা ঠিক আছে, রাশি বোঝা গেছে, সমস্যা নেই। এবার আমরা শিখবো আজকের যেটা শিখবো সেটা হচ্ছে কি, আপেক্ষিক আণবিক ভর বা আণবিক গুরুত্ব। আচ্ছা, আণবিক ভর বা আণবিক গুরুত্ব। আণবিক ভর বা আণবিক গুরুত্ব। ইংলিশে কি না, মোলার মাস বা মলিকিউলার মাস নাকি না, এটা শুধুমাত্র কার্বন স্কেল অনুযায়ী বলবো, কারণ কার্বনটাই এখন মানে মানে বর্তমানে কার্বন স্কেল অনুযায়ী মাপা হয়। তো কি না, যদি লেখা যায়, একটু লিখি, কোনো মৌল বা যৌগের, আচ্ছা মৌল বা যৌগ মানে বুঝে যায়, যৌগ মানে কি, কোনো একটা কম্পাউন্ড, মানে 2-3টে এলিমেন্ট দিয়ে তৈরি। কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12, আচ্ছা লিখলাম যেহেতু, তাহলে কার্বন 12 আইসোটোপের
কার্বনের ক্ষেত্রে আমরা শিখছিলাম কি 1/12 অংশের তুলনায় করব। 1/12 অংশ আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলে। এটার মানে কি, আগে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌল বা যৌগের আণবিক ভর বা গুরুত্ব বলে। আমি আগের দিন পারমাণবিক ভর যেটা শিখছিলাম কার্বন স্কেল অনুযায়ী কতকটা এরকমই ছিল, কিন্তু সেটা পরমাণুর ক্ষেত্রে ছিল, এটা অণুর ক্ষেত্রে। তাহলে এটা কীভাবে লিখবো নোট করে নিচ্ছ তো সবাই? তাহলে ঠিক আছে, এবার ভালো করে দেখো। এটা আণবিক গুরুত্ব সমান কি? আণবিক গুরুত্ব সমান কি? কোনো মৌল বা যৌগের একটি অণু, আগের দিন ডিটেলসে বলেছিলাম এটা যখন পারমাণবিক ভর বলেছিলাম। 1/12 অংশটা কেন না, আমি বলছিলাম একটা কেক, তাকে যদি 12 ভাগ করি, সাপোজ ইকুয়ালি পার্ট ভাঙা যায়নি, যদি ভাগ করি আর ভাগ করলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই 12 পার্ট যদি ইকুয়ালি ভাগ করা যায়, মানে একদম সমানভাবে, তাহলে একটা পার্ট নেওয়া মানে কি 12টা থেকে একটা পার্ট নিয়ে নেওয়া মানে কি 1/12। তো সেটাই বলছি আর কি, 1/12 মানে আগের দিন ভালো করে বলছিলাম, এবারও তাও বলে দিলাম। তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু, আর নিচে 1/12 ও ইন্টু কার্বনের 1/12 ইন্টু কার্বনের একটি পরমাণু। তাহলে কোনো মৌল বা যৌগের একটি অণু বা 1/12 গুণিত কার্বন আইসোটোপের একটি পরমাণু। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে প্রশ্ন না, কার্বন স্কেল অনুযায়ী নাইট্রোজেন আর অক্সিজেনের আণবিক গুরুত্ব 28.013 ও অক্সিজেনের 31.998 বলতে কি বোঝো? সে আগের দিনের মতন বলতে হবে কি না, নোট করো এখানে কি নোট করবে। দেখো কোনো ইউনিট দেওয়া নেই, কোনো একক দেওয়া নেই, আমি বললাম এককবিহীন রাশি, কারণ উপরেও মাস, যদি গ্রাম হয় গ্রাম পার মোল, নিচেও গ্রাম পার মোল বা গ্রাম। এবার তাহলে গ্রাম কেটে যাবে, শুধুমাত্র এককবিহীনই পাবো। এবার প্রশ্ন হচ্ছে এটার মানেটা কি না, আমি শিখেছিলাম, তাহলে বলতে হবে কি না, যেহেতু নাইট্রোজেনের একটি অণুর ভর একটি কার্বন আইসোটোপের কার্বন 12 মানে C12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় 28.031 গুণ ভারী। আর সিমিলারলি এটা বলতে হবে কি, অক্সিজেনের একটি অণু একটি কার্বন 12 এর 1/12 অংশের তুলনায় 31.998 গুণ ভারী। ঠিক আছে,
ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি আণবিক ভর মোটামুটি পুরোটা কমপ্লিট হলো, কিন্তু আণবিক ভরের যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনগুলো এখানে শিখতে হবে। কী করে শিখবো না, আণবিক ভরের গণনা। এবার ফিল পাওয়া যাবে আণবিক ভরের গণনা কী করে ক্যালকুলেশন করব, এটাই পুরো ফিল পাওয়া যাবে। আগের দিন যেগুলো শিখেছিলাম মানে ভর সংখ্যা, সেগুলো দরকার ক্যালকুলেশন করতে গেলে। আচ্ছা, আমি যদি বলি কোনো একটা যৌগ, তার সংকেত AN। আচ্ছা, এনটা কি? আমি যেমন বলি Cl2O2 N2, ঠিক আছে। তেমন এখানে N, শুধু বললাম AN। এনটা কি? এনটা হচ্ছে পারমাণবিকতা, অ্যাটমিসিটি। পারমাণবিকতা মানে কি? কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, মানে Cl এটা একটা মৌল, তার কটা পরমাণু আছে? 2টো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে অ্যাটমিসিটি বা পারমাণবিকতা কি? কোনো মৌলের একটি অণুতে, আচ্ছা লিখে দিই, কোনো মৌলের একটি অণুতে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে কি? পারমাণবিকতা, অ্যাটমিসিটি, ইংলিশে বললে অ্যাটমিসিটি, ঠিক আছে, অ্যাটমিসিটি। তাহলে আমি আবার বলি, যেমন বলি Cl2O2 N2। এনটা হচ্ছে কি? পারমাণবিকতা, মানে কতগুলো পরমাণু আছে। আচ্ছা, যেমন আমি যদি বলি ওয়াটার একটা মলিকিউল H2O, 2টো আছে হাইড্রোজেন, একটা আছে অক্সিজেন। বুঝে গেল? ঠিক আছে, এবার মুছে দিচ্ছি একটু। আচ্ছা, কীভাবে ক্যালকুলেশন করব না, আণবিক ভর ইকুয়ালস টু পারমাণবিক ভর ইন্টু ওই মৌলের পারমাণবিকতা কত। এটা একটু নোট করে রাখো, আচ্ছা, আমি কি বললাম না, আণবিক ভর সমান কি? পারমাণবিক ভর গুণিত ওই মৌলের পারমাণবিকতা। মানেটা কি? মানেটা মনে হচ্ছে এখান থেকে কিছু বোঝা গেল না, ঠিক আছে, কোশ্চেন করলে মানে বোঝা যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বলে দিই এবার। 1 নম্বর, এক পারমাণবিক মানে কি? যার পারমাণবিকতা 1, মানে যেসব মৌলের পরমাণু একটা করে পরমাণু থাকে, মানে এক পরমাণুক। 1 নম্বর বলি, এক পরমাণুক মানে যেমন আছে জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইগুলো প্রত্যেকেই এক পরমাণু। কেন? আমি যদি বলি Ag2 সম্ভব নয়, কারণ হিলিয়াম বন্ড এক বন্ধন সম্ভব নয়, কারণ বন্ড অর্ডার 0 হয়। সেই 11-এর ক্যালকুলেশনটা সেই ক্ষেত্রে সেখানে যাওয়ার দরকার নেই। এমওটি সেখানে আছে, এমওটিতে মানে মলিকুলার অরবিটাল থিওরিতে, সেখানে যাওয়ার দরকার নেই। আমরা কি মনে রাখবো না, এক পরমাণু মানে কি? যেসব নোবেল গ্যাস মানে কি? নিষ্ক্রিয় কেন বলা হয় না? বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করে না, তার জন্য নিষ্ক্রিয়। আচ্ছা, অনেক সময় বলা হয় বিরল গ্যাস। কেন? এটা কিন্তু একটু বাস্তবের সঙ্গে মিল করলেই বুঝে যাবে। কিভাবে? যেমন যে যার গ্রামে বা পাড়ায় দেখা যায় কি না, কম সংখ্যক লোকই বিয়ে না করে থাকে। তো বিয়ে মানে একটা বন্ধন, তো
যারা বন্ধনে পার্টিসিপেট করে মানে বন্ড ফর্মেশন করে তাদেরকে আমরা বিরল বলবো না, কারণ ওটা ন্যাচারালি ঘটছে, মানে বেশিরভাগই বিয়ে করে। আর যারা করেনি তার দিকে বলি বিরল, মানে কম সংখ্যক আছে। তেমন সিমিলারলি হিলিয়াম, নিয়ন, আর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন এরা বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করে না, কিন্তু হায়ার ক্লাসে যদি দেখা যায় এরাও বন্ড ফর্মেশন করে, দরকার নেই সেসব। যেমন দেখা গেছে XgO2F2, XgF4, এগুলো জানার দরকার নেই, মোটামুটি বলে দিলাম যে মনে রাখতে হবে কি এরা বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করে না। আচ্ছা, এক পরমাণু গেল। এবার কি করবো না, দ্বিপরমাণুক জিনিসটা ধীরে ধীরে বুঝো তাহলে শিখতে পারবে। দ্বিপরমাণুক মানে কি, যাদের মৌলের অণুতে দুটো করে পরমাণু থাকে, মানে যদি বলি Cl2, একটু আগে বলছিলাম N2, O2, Br2, সমস্ত মৌলের ক্ষেত্রে মানে অণুগুলোর ক্ষেত্রে একটা অণু তো এইটা, তো তার মধ্যে দুটো আছে পরমাণু, দুটো করে দিয়ে একটা অণু তৈরি হয়েছে, সেই জন্য না দ্বিপরমাণু। আচ্ছা, ত্রিপরমাণু আছে কি? হ্যাঁ, ত্রিপরমাণু আছে, এটা 2 নম্বর ছিল। আচ্ছা, 3 নম্বরটা কি? ত্রিপরমাণু মানে টাই অ্যাটমিক। ত্রিপরমাণু কি না O3, ওজোন গ্যাস, এগুলো একটু বেসিক জিনিস মনে রাখতে হবে। ওজোন গ্যাসের অ্যাটমিসিটি কত? এই সে n সমান 3, অ্যাটমিসিটি 3। আচ্ছা, চতুর পরমাণু আছে কি? মানে 4 পরমাণবিকতা আছে কি? পারমাণবিক, যাই হোক, পারমাণবিক আছে কি? মানে 4টে অ্যাটমিসিটি আছে, যার 4টে অ্যাটমিসিটি কি হতে পারে? P4 ফসফরাস হতে পারে। এরপরেও কি আছে? হ্যাঁ আছে, S8 সালফার, যেমন রম্বিক, মনোক্লিনিক। সে দরকার নেই আমাদের ক্যালকুলেশনে, মোটামুটি হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে ক্যালকুলেশন কী করে করবো? সাপোজ আমাকে একটা সংকেত দিল AXBYCZ, আমি বললাম এ পরমাণুর অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর A, আর অ্যাটমিসিটি মানে পারমাণবিকতা X, আবার বি মৌলের পারমাণবিক ভর B, আর অ্যাটমিসিটি Y, সি মৌলের পারমাণবিকতা কত? আমি যদি বলি ছোট c, আর পারমাণবিকতা Z, এটা পারমাণবিক ভর আর Z। তাহলে এটা ক্যালকুলেশন কী করে করব? আমি A কে গুণ করব X দিয়ে, মানে এর পারমাণবিক ভর, আর যটা এ পরমাণু আছে সেটা নিলাম, প্লাস বি যটা পরমাণু আছে সেটা নিলাম, দিয়ে গুণ করলাম কি দিয়ে না বি এর পারমাণবিকতা দিয়ে, আর সি নিলাম। সিটা কি না সি এর পারমাণবিক ভর, আর শিখে দিলাম সে আগের দিন কি, যেমন 2 থেকে 10 পর্যন্ত হলে ডবল হয়, আর 11 থেকে 20-র মধ্যে যদি বিজোড় হয় ডবল করে 1 যোগ, আর জোড় হলে ডবল হয়। সেইগুলোই করবো আজকে। ক্যালকুলেশন আছে জেড, ঠিক আছে। সিটা কি না অ্যাটমিক ওয়েট অফ সি এলিমেন্ট অ্যান্ড অ্যাটমিসিটি অফ দ্যাট এলিমেন্ট, মানে সি এর, ঠিক আছে। তো মুছে দিই, এবার ক্যালকুলেশন করি। 1 নম্বর কি, আমি সোজা একটা জিনিস নিয়ে শুরু করলাম, H2O। আচ্ছা, H2O, এইচের কত অ্যাটমিক ওয়েট মানে ভর সংখ্যা আর কি, পারমাণবিক ভর 1, কটা আছে? 2, ঠিক আছে। অক্সিজেনের কত হয়? অক্সিজেনের হয় 16, আর কটা আছে? 1টা, ঠিক আছে, বুঝতে পারলাম, একটাই তো আছে। আচ্ছা, 1কে 2 দিয়ে গুণ করলে হয় 2, 16কে 1 দিয়ে গুণ করলে হয় 16, তাহলে কত পাচ্ছি? 18। বাহ, ঠিক আছে, কিন্তু কোনো একক হবে না, কারণ পারমাণবিক ভর এককবিহীন একটা রাশি। আচ্ছা, নেক্সট ওয়ান, আচ্ছা এখানে করা যাক CO2। সি কত? কার্বন, মনে করো 6 দুগুণ কত? 12, যেহেতু 1 থেকে 10-এর মধ্যে আছে 12। আচ্ছা, কটা আছে? 1টা, ঠিক আছে। অক্সিজেনের কত? 16, কিন্তু কটা? 2,
2 দিয়ে গুণ করলাম, তাহলে 12কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 12 প্লাস 16 দুগুণে 32, মানে 4 4 44। বুঝতে পারলে? ঠিক আছে, আজকে যা করাবো দ্যাট ইজ সাফিসিয়েন্ট। মানে এইগুলো করলে অ্যাকচুয়ালি 11ও পাস, 11-এর যে থিওরি আছে মানে সিলেবাসটা আছে ওটা মোটামুটি শিখে যাবে। কটা করা যায় দেখা যাক। ঠিক আছে, NH3, এই নাইট্রোজেন কটা আছে, একটা আছে। নাইট্রোজেনের ভর কত, ভর সংখ্যা বা পারমাণবিক ভর 7, যেহেতু অ্যাটমিক মানে পরমাণু ক্রমাঙ্ক ডবল হবে 14, আর কটা আছে, একটা, গুণ করলাম। ঠিক আছে, হাইড্রোজেনের কত, প্লাস মারলাম। প্লাসটা কেন দেবো না, অন্য এলিমেন্ট এসছে তার জন্য প্লাস করলাম, মানে সবগুলোর যোগ নেবো আর কি, মানে সবগুলোকে যোগ করবো। আণবিক মানে অণুর ক্ষেত্রে দেখছি যে, মানে যেহেতু অণুর ক্ষেত্রে দেখছি, নাইট্রোজেন নিলাম একটা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, আর কটা আছে, 3টে আছে। ঠিক আছে, তাহলে 1 গুণিত 14 করলে 14, আর 3টে আছে, মানে 3 গুণিত 1 3, তাহলে 14-র সঙ্গে 3 যোগ করলে 17। ঠিক আছে, বুঝে গেছে? ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা, এখানে করা যাক 4 নম্বর কি আমরা, আচ্ছা CaCO3 করা যাক। CaCO3 আমরা ক্যালসিয়াম জানি, ক্যালসিয়াম 20 নম্বর আছে, তাহলে যেহেতু জোড় সংখ্যার মানে 11 থেকে 20-র মধ্যে আছে, তাহলে আমি করলাম 40। কটা আছে, একটাই আছে, তাহলে প্লাস। সি কটা আছে, একটা আছে, আর পারমাণবিক ভর কত, 12। অক্সিজেন কটা, 16, অক্সিজেনের 16 আর 3টে আছে। ঠিক আছে, তাহলে 40 প্লাস 12 প্লাস 3 16 48। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 50 60 আর 40 100। ঠিক আছে, হলো। আচ্ছা, CH4 যদি মিথেনের করি, সাপোজ যদি করি 12 প্লাস 4 ইন্টু 1, হাইড্রোজেনের 1, 12 প্লাস 4 কত, 16। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এগুলো নাম সংকেত যেহেতু মোটামুটি চিহ্ন সংকেতগুলো জানা উচিত, এই সংকেত লেখার পদ্ধতি সে ঠিক আছে, এখন মোটামুটি জানো এটা কী বলা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, কটা এল আছে না, 2টো। অ্যালুমিনিয়ামের কত হয়, অ্যালুমিনিয়াম 13 নম্বর, তাহলে 13 একটা কি বিজোড় সংখ্যা, তাহলে কি কত হবে, ডবল করে 1 যোগ, মানে 27। কটা আছে, 2টো। ঠিক আছে, অক্সিজেন কত, 16, আর কটা আছে, 3টে। ঠিক, তাহলে কত হচ্ছে, 54 প্লাস 3 16 48, যোগ করলে কত হয়, বড় 2, 2 হাতে রইল 1, 102, তাই তো, 8 102, বড় 102। ঠিক আছে, আচ্ছা Fe2O3 এফির কত হয়, 56। আচ্ছা, Fe2O3 নাম কি না, ফেরিক অক্সাইড। ফেরিক, এখানে Fe3+ আছে, ফেরিক অক্সাইড। যাই হোক, 56 আগের দিন শিখেছিলাম, এফির মনে রাখতে বলছিলাম 56। আচ্ছা, কটা আছে, 2টো। ঠিক আছে, অক্সিজেন কটা, অক্সিজেনের পারমাণবিক ভর 16 3। ঠিক আছে, তাহলে কত হয়, 112 প্লাস 48, 112 প্লাস 48 50 আর 60, 160। ঠিক আছে, 50 আর 110, 160। ঠিক আছে, আচ্ছা কত নম্বর ছিলাম, দাগ নম্বর দিয়েছিলাম মনে নেই, সে ঠিক আছে। আর এবার করব P2O5। ফসফরাসের কত, ফসফরাস 15 নম্বরে আছে, আর ডবল করে 1 যোগ, কারণ যেহেতু বিজোড় সংখ্যা, 31। কটা আছে, 2টো। ঠিক আছে, অক্সিজেন কত হয়, অক্সিজেনের 16 হয়, কটা আছে, 5টা, তাহলে 16 গুণিত 5। ঠিক আছে, আর 31কে 2 দিয়ে গুণ করলে হয়
62 প্লাস 5 × 80 তাহলে কত হয় 2 আর 14 142, ঠিক আছে 142। আচ্ছা হলো। এবার করব একটা CaO ক্যালসিয়াম অক্সাইড CaO, ঠিক আছে করি, ছোটো ছোটোগুলো করি তারপর বড় বড়োগুলো করবো। ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের 40 আর 16 কত 56 হয়ে গেল CaO। এবার একটু বড়ো করার চেষ্টা করি, দু একটা একটু বড়ো করি। আচ্ছা NaOH করে দিই আগে। NaOH কি সোডিয়াম হাইড্রোক্সাইড, কি একটা ক্ষার, ঠিক আছে ওটাও করে নিই। সোডিয়ামের কত 11 নম্বর, 11 দুগুণে 22 যেহেতু বিজোড় সংখ্যা 23, আচ্ছা 16 আর 1 কত 24, 24 6 30 40, ঠিক আছে NaOH হয়ে গেল। আচ্ছা কেউ যদি KOH করে, KOH করুক, করলে কত হবে কে কত, কে এর আমরা জানি 19 নম্বর আছে তো পটাশিয়াম, দুগুণে 38 প্লাস 1 39, 39 প্লাস 16 প্লাস 1 40, 41 40 6 56 হবে, তাই তো 40 10 50, ঠিক আছে 56।